আকাশে হাজারো তারার ভিড়ে চাঁদখানা জ্বলজ্বল করছে, বিপরীতে জমিনে কৃত্রিম আলোর ঝলকানি। রাস্তায় নির্দিষ্ট স্থান পরপর ল্যাম্পপোস্ট লাগানো। আজ রাস্তাটা খালি বলতে গেলে, নির্ঝঞ্ঝাট গাড়ি চালিয়ে যাওয়া যাচ্ছে, কোনো থামাথামি নেই। সাদমান ড্রাইভ করছে, পাশের সিটে বর্ষা বসে বসে বিস্তর আলাপ জুড়েছে তার সাথে। সাদমান শুনছে ও উত্তর দিচ্ছে। বুঝলে, সুস্মিতা রাইসার এত ভক্ত হয়েছে, মাম্মি মাম্মি করে সারাটা দিন আঁচল ধরে ঘুরছে। ব্যাপারটা কত কিউট না? সাদমান এক নজর তাকালো বর্ষার মুখের দিকে। তার মুখশ্রীতে অনাকাঙ্ক্ষিত স্বপ্নের উজ্জ্বলতা ভর করেছে। নির্ঘাত নিজেও একটা বাচ্চাও স্বপ্ন দেখছে। সাদমান প্রলম্বিত শ্বাস ফেলল, বলল, দেখেছি তো। রাইসা ভাবি এখন যেভাবে সুস্মিকে আদর করছে, সেভাবেই ওদের সম্পর্কটা থাকুক। আমি চাই শোয়েবের ভুল ধারণা ভেঙে যাক। বাই দ্য ওয়ে, তোমার ভাইয়ের আর শোয়েবের বিয়েটা খাওয়া হলো না। বর্ষা মুখ গোমরা করে বলল, কি আর করার, ইহান ভাইয়া যে দেশের বাইরে গিয়ে আছে, দেশে থাকলে তো আসতই। তোমার ভাইয়ের আসলে বন্ধুর বিয়েতে এনজয় করার কপাল নেই। তোমার আমার বিয়েতে সিচুয়েশন এমন ছিল, বেচারা এনজয় দূরের কথা, টেনশনেই মরে যাচ্ছিল। আর শোয়েবের বেলায় শালা আরেক দেশে। বর্ষা মিটি হেসে বলল, তোমার শালা না, সম্বন্ধী লাগে। সাদমান প্রত্যুত্তরে বলল, সবার আগে বন্ধু লাগে। যদি বন্ধুত্ব না হতো তাহলে বন্ধুর ছোট বোনকে পেতাম কই বলো? হয়েছে, আর ডায়লগ দেওয়া লাগবে না। আমি তোমাকে যেটা বলছিলাম সেটা শোনো না। বলুন মহারানী, শুনছি। বর্ষা খানিক এগিয়ে সাদমানের হাত ধরল, সকল ইতস্ততা ঝেড়ে বলল, এবার আমাদের বেবি প্ল্যানিং করা উচিত না? বর্ষার দৃষ্টিতে একরাশ আগ্রহ। তবে সাদমান ঘাবড়ালো। এক হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে, অন্য হাতে বর্ষার হাতটা শক্ত করে চেপে ধরে আছে। বর্ষা, আমি এখনও সেরকম কিছুই ভাবিনি, কারণ আমি তোমাকে হারানোর ভয় পাই। প্রেগন্যান্সির টাইমে কত ক্রিটিক্যাল সিচুয়েশন হয়, যদি তোমার কিছু হয়ে যায়। বর্ষা সান্ত্বনা দিয়ে বলল, কিছুই হবে না, তুমি পাশে থাকলে আমি সব ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করতে পারি। কত বড় একটা বিপদ পাশ কাটিয়ে এসেছি দেখেছ? শুধু তুমি আমার পাশে ছিলে বলে, আমাকে ভরসা দিয়েছিলে বলে, এবারও আমি পারবো, ট্রাস্ট মি। সাদমান বর্ষা হাত টেনে চুমু খেলো হাতের উল্টো পিঠে, বলল, যদিও তুমি এখন সুস্থই আছো, তবু আরেকবার চেক আপ করিয়ে আসবো। বর্ষা বিরক্তি প্রকাশ করে বলল, সাদমান, 1.5 বছর টানা ওষুধপত্র থেরাপিতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। চেক আপের নামে আবার নতুন বিপদ চাপিও না, নয়তো বাপের বাড়ি চলে যাব। সাদমান ঠোঁট উল্টে বলল, যাও, তুমি গেলে আমিও যাব, সমস্যা কি? বর্ষা কটমট করে বলল, আমি মাঝে মধ্যে ভেবে পাই না, তোমার মতো পাগলাটে মানুষের সাথে ভাইয়ের বন্ধুত্ব হলো কি করে? আমি যে তার একমাত্র বোনের প্রেমে পাগল, তাই। বর্ষা উত্তর দিতে মুখ খুলেছিল সবে, তৎক্ষণাৎ তার ফোনে বেজে উঠল। স্ক্রিনে তাকাতেই দেখল মৌমিতার কল। রিসিভ করল, সাথে সাথে কুশল বিনিময় শেষে মৌমিতা বলল, শোন, আমরা শপিং মলে এসেছিলাম সবাই, তুইও যদি আসতি তাহলে দেখা হয়ে যেত। বর্ষা খানিক ভেবে বলল, আজকে তো সম্ভব না, সারাদিন বিয়ে বাড়িতে ছিলাম, বুঝতে পারছিস, খুব ক্লান্ত আমি। আমরা কাল দেখা করি। কাল? কখন? সকালে রেস্টুরেন্টে দেখা করব, আমরা আসতে পারি? হ্যাঁ পারবো। 11টায় আসি তাহলে? হ্যাঁ। আর মৌসুম, সঞ্জিতাকেও নিয়ে আসিস। মৌমিতা সন্ধিহান হয়ে জবাব দিল, সঞ্জিতাকে কেন? আরে ভাই, নিয়ে আসিস, এরপরই জানতে পারবি। তবু মৌমিতার কৌতূহল কমল না, বারংবার জিজ্ঞেস করতে লাগলো ব্যাপারটা নিয়ে। তবে বর্ষা মুখ খুলল না, উল্টাপাল্টা বুঝিয়ে কল কেটে দিল। যা বলা সেটা কাল সরাসরি বলবে। নির্জনের গাড়িটা এসে থেমেছে ইমরানদের বাড়ির বাইরে। অন্য দুটো গাড়িও চলে এসেছে আগে আগে। একে একে নেমে পড়েছে সবাই। শোয়েব, রাইসা নেমে পড়ল, আর পরপরই নামলো মাইশা। নির্জনও বের হলো ওপাশ থেকে। মাইশাকে উদ্দেশ্য করে বলল, তুমি বের হলে কেন? আমাদের তো বাসায় যাওয়ার কথা ছিল। কথাটা কর্ণকুহরে প্রবেশ করতেই ইমরান ভেতরে ঢুকতে ঢুকতেও থেমে গেলেন। উল্টো ঘুরে সবিস্ময়ে বললেন,
চলে যাবে এখনই? আজকের দিনটা থেকে যাও। নির্জন বলল, বাবা অফিসে অনেক কাজ পেন্ডিং পড়ে আছে, কয়দিন তো থাকা হলো, এবার যাই। তোফায়েলও এগিয়ে এলেন, গাড়ির কাছে বললেন, হ্যাঁ ভাই, এবার আমাদের সবার যেতে হবে। ইমরান রুক্ষ স্বরে বললেন, এটা কোনো কথা হয় না তোফায়েল, আর একটা দিন থেকে গেলে কোনো বিরাট ক্ষতি হবে না। আমি আজকে আর কাউকে যেতে দিচ্ছি না, ভেতরে চল। ইমরান, জেদ করিস না, কয়দিন তো থাকলাম, আবার পরে আসব। শোয়েব নির্জনকে উদ্দেশ্য করে বলল, আজকে আমরা এলাম আর আজকেই যেতে হবে, কালকে গেলে হয় না? নির্জন ও তোফায়েলের পক্ষে কেউ নেই, সবাই থাকার জন্য জোর করে যাচ্ছে। আজকের দিনটা কোনো মতেই যেতে দিবে না। শেষমেশ মাইশা বলল, নির্জন আজকে থাকি প্লিজ। অগত্যা হার মানতে হলো তাকে। বললাম, ওকে ফাইন, আজকে থেকে যাই, কাল সকাল সকাল চলে যাব, ঠিক আছে? শোয়েব বলল, হ্যাঁ সকাল সকাল আমরাও যাব, ব্যাপার না, আজকে রাতে থাকলেই হয়েছে। গাড়ি পার্ক করে রেখে এলো নির্জন। বাড়িতে ঢুকলো সবাই। এতগুলো মেহমান থাকবে ভেবে রান্নাবান্নার আয়োজন আগে ভাগেই করে রেখে গেছেন নাজনীন। এরপর যতটুকু বাকি ছিল সেটুকু কাজও সেরে রেখেছে রাইসার চাচি নাজিয়া মিলে। এখন কেবল রান্নাটা বসালেই হয়ে যাবে। খাওয়া দাওয়া শেষ করতে করতে রাত্রি প্রায় 12টার কাছাকাছি বেজে গেল। সবাই প্রস্তুতি নিচ্ছে ঘুমানোর। নির্জন আগে আগে চলে গেছে রুমে। মাইশা এলো খানিক পরেই, পা টিপে টিপে ভেতরে ঢুকে গলা খাকারি দিল, নির্জন আমাদের কি কথা হয়েছিল? নির্জন উত্তর খুঁজে না পেয়ে বিভ্রান্ত নজরে তাকালো মাইশার দিকে। প্রশ্নের বিপরীতে পাল্টা প্রশ্ন করলো, কি কথা হয়েছিল? আমার তো কিছু মনে পড়ছে না। বলেছিলাম না আমি আর রাইসা আপু মিলে গল্প করব, আপনি আর আপনার ভাইরা ভাই মিলে গলা ধরে আফসোস করুন। নির্জন কপাল কুঞ্চিত করে বলল, সি মাইশা, নিজে তো বরের থেকে দূরে যেতে চাইছ, আবার অন্যের বউকে বর থেকে আলাদা করতে চাইছ, ভেরি ব্যাড ম্যানার্স। এতে ব্যাড ম্যানার্সের কি হলো? এত ডিটেলসে বলতে পারবো না, তুমি এখানে আমার কাছে থাকবে, ব্যাস, কথা শেষ। রাত্রি পেরিয়ে সকাল হলো। নাজনীন ব্যস্ত নাস্তা বানাতে, অন্যরাও সাহায্য করছে তাকে। নাস্তার পরপরই একে একে বেরিয়ে যাবে সবাই। এরপর আবারও শুনশান নীরবতা নেমে আসবে হইহুল্লোড়ে মুখর বাড়িটায়। বিয়ে উপলক্ষে সবার উপস্থিতি সাময়িক সময়ের জন্য মাতিয়ে রেখেছিল ঘরটা। আজ সেই আনন্দ উৎসবের সমাপ্তি। সাথে দুটো মেয়েও চলে যাবে যার যার নিজের ঘরে। আবারও বুড়ো বুড়ির সংসার ফাঁকা হয়ে যাবে। নাজনীনের ছোট যা আসিফা বেশ কিছুক্ষণ ধরে নাজনীনের মনমরা ভাব লক্ষ্য করছিলেন। হয়তো মনের কথাটা আন্দাজ করে বলেন, ভাবি বেশি টেনশন নিয়েন না, আপনার দেবর তো 2 মাস পরেই একেবারে চলে আসবে। আমি ভেবেছি মাসখানেকের মধ্যে আমিও এখানে এসে পড়ব। নাজনীন খুশি হয়ে বললেন, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছ আসিফা। জানোই তোমার ভাসুর সারাদিন বাসায় থাকে না। আগে তো মেয়েদের নিয়ে দিন কাটতো, এখন মেয়ে দুটো চলে যাওয়ার পর সারাদিন যে আমার কিভাবে কাটে, দম বন্ধ হয়ে আসে একা থাকতে থাকতে। তোমরা থাকলে তাও একটু শান্তি পাবো। আপনার কথা ভেবে এই সিদ্ধান্ত নিলাম। নাস্তা বানানো শেষ হয়েছে, ভিন্ন ভিন্ন পদ সেখানে। ডাইনিং টেবিল ভরে গেল এক এক প্রকার আয়োজনে। সব কিছুর সমাপ্তি ঘটল এখানেই। নাস্তা শেষে সবাই তৈরি হয়ে ব্যস্ত হয়ে পড়ল। এরপর থেকে আবার সেই গতানুগতিক জীবন চলবে। রাইসা ওয়াশরুম থেকে বের হলো মাত্র প্রথমে চোখে পড়ল শোয়েবের উপরে। সে ফোনে কথা বলছে, আসলে ঠিক কথা নয়, বরং বেশ জোর গলায় তর্ক করছে কারোর সাথে। 1-2টা শব্দ শুনে বারান্দায় হাজির হলো সে। শোয়েব বলেই যাচ্ছে, না সাদমান, শুধু শুধু অন্যের লাইফে ইন্টারফেয়ার করে কাজ নেই। তার মানে তুই বলবি, ওকে ফাইন, বিয়ে ভাঙার পরও যেন এসে রাইসাকে না ধরে। কোনোভাবে এই কাজের দায়ভার রাইসার উপর পড়লে আমি ওর তো হাড্ডিগুড্ডি ভাঙবই, সাথে তোরও ভাঙব। রাইসার নাম উঠলয়ে তোর খবর আছে সাদমান। রাইসা বেশ কিছুক্ষণ ধরেই একপাক্ষিক তর্ক শুনে যাচ্ছে, কিন্তু মাথায় ঢুকছে না কিছুই। শেষে না পেরে প্রশ্ন করল, কি নিয়ে ঝগড়া করছেন আপনারা, আর কিসে আমার নাম আসবে? শোয়েব সাদমানকে কতগুলো কথা বলে কল কাটল। অতঃপর রাইসাকে বলল, আগামী শুক্রবারে সাইমন বিয়ে করতে যাচ্ছে, আর সাদমান বর্ষা যাচ্ছে ওর হবু বউয়ের সাথে দেখা করতে।
ওরা নাকি তোমার ব্যাপারটা জানাবে, যেন ভবিষ্যতে কোনো মেয়ের সাথে এসব না হয়। ভাবতে পারছো একবার? রাইসা বিরস মুখে বলল, এসব নিয়ে জল ঘোলা করার কি দরকার? আমার সাথে দুর্ব্যবহার করার কারণ ছিল, ওর হবু বউয়ের সাথে দুর্ব্যবহার করার তো কোনো কারণ নেই। তাহলে এসব বলে লাভ কি? তোমার সাথে দুর্ব্যবহার করার কারণ ছিল কেন? কি এমন করেছো তুমি? রাইসা ঠোঁট উল্টে বলল, কারণ সাইমনের মায়ের আমাকে পছন্দ ছিল না, এর জন্য আমাকে সরিয়ে দিতে এমন কোনো কাজ নেই যা উনি করেননি। আর এখন তো নিজের পছন্দের মেয়ের সাথে ছেলে বিয়ে দিচ্ছেন, ব্যাস মাথায় তুলে রাখবেন নিশ্চয়ই। ব্যাস এই? রাইসা জিভে ঠোঁট ভিজিয়ে বলল, জি। আচ্ছা যাক, বাদ দিন, ওর যা মন চায় করুক। সব চিন্তিত হয়ে বলল, কিন্তু পরে যদি তোমাকে দায়ী করা পরের ব্যাপার, আমার সাথে কথা বলার অধিকারও ওর নেই। শোয়েব ঠোঁট কামড়ে বা হাতে কপাল ঘষল, বলল, তোমাকে মাঝে মধ্যে খুব নরম কোমল মনের মানুষ মনে হয়, আবার হঠাৎ হঠাৎ কঠোর। আসল পার্সোনালিটি কোনটা বলতে পারো? রাইসা গভীর ভাবনায় ডোবার ভান করে বলল, আপনার মতো মিক্সড, এই ভালো এই খারাপ, প্রেম মানে মিষ্টি পাপ। রাইসা হেসে মাথা নোয়ালো, বলল, দেখলেন, মিলে গেল তো আমার কথা। আচ্ছা যাই হোক, সাইমনের বিয়ে খেতে যাবে। রাইসা হাসি উবে গেল, চোখ ছোট ছোট করে তাকালো শোয়েবের দিকে, শুধালো, মজা করছেন আমার সাথে? শোয়েব উত্তর দিল, না, আই এম সিরিয়াস। সাদমান বর্ষা যদি আজ দাওয়াত নিয়ে আসতে পারে তাহলে আমরাও যাব। কেমন? আপনি যান, আমার শখ নেই। এ রাইসা, রাগ করলে তুমি? রাইসা মুড অফ করে ঘরে ঢুকে গেল। সব কিছু পিছু পিছু গিয়ে বারবার একই প্রশ্ন করতে লাগলো। রাইসা উত্তর দিল না একবারও। ঘরময় ঘুরে ঘুরে সব কিছু গোছাতে লাগলো। সব উত্তর না পেয়ে অধৈর্য হলো, ঘুরতেই লাগলো রাইসার আগে পিছে। শেষমেশ অতিষ্ঠ হয়ে বলল, উত্তর দিচ্ছ না কেন? আচ্ছা সরি, আর এরকম মজা করব না। রাইসা মুখ ঘুরিয়ে বলল, রাগ করিনি আমি। তাহলে মুখ ফুলিয়ে বসে আছো কেন? কই না তো। শোয়েব রাইসার গালে হাত রেখে জোরপূর্বক তাকে নিজের দিকে ঘোরালো, দ্রুততার সাথে বলল, ভুল হয়ে গেছে, আর কখনো ওকে নিয়ে কিছু বলবো না, আই প্রমিস। রাইসা ভুরুদয় কুঁচকে বলল, শিওর? সব দীর্ঘশ্বাস ফেলে বলল, তার মানে সত্যি এটার জন্য রাগ করেছিলে? উফ, আপনিও না, হয়েছে, এবার আমাকে কাজ করতে দিন। একটা রেস্টুরেন্টে এসে বসেছে সাদমান ও বর্ষা, অপেক্ষায় আছে মৌমিতা ও সানজিদার। তারা খুব বেশি সময় লাগলো না, 10 মিনিট বাদে এসে হাজির হলো রেস্টুরেন্টে। বসলো সাদমান বর্ষার মুখোমুখি চেয়ারটায়। প্রথমে সাদমান বর্ষার সাথে সানজিদা পরিচয় করিয়ে দিল মৌমিতা। সানজিদা হাসি মুখে আলাপ করলো ওদের সাথে। কৌতূহল দমন করতে না পেরে হঠাৎ প্রশ্ন করে বসল, আপনারা আমাকে ডেকেছেন কেন? সাদমান বর্ষা একে অপরের দিকে দৃষ্টি মিলিয়ে বিনিময় করলো। বর্ষাই প্রথমে বলল, তোমার সাথে কিছু জরুরি কথা ছিল, এজন্যই ডাকা। হ্যাঁ বলুন। বর্ষা কিয়ৎক্ষণ মৌন থেকে বলল, আপনার যার সাথে বিয়ে হচ্ছে, অর্থাৎ আপনার হবু বর, আপনি কি জানেন তার আগেও বিয়ে হয়েছে এবং ডিভোর্সও হয়েছে? সানজিদা নীরব রইল বেশ কিছুক্ষণ, তবে চেহারা দেখে বোঝার উপায় নেই অবাক হয়েছে কিনা। তবে মৌমিতা চমকে গেছে, হতভম্বতায় বিস্ফারিত চক্ষুদয়। জিজ্ঞেস করলো, মানে কি, ছেলের আগেও বিয়ে হয়েছে? সানজিদা সাবলীলভাবে বলল, তো। মৌমিতা দ্বিতীয় দফায় বিস্মিত হলো। সানজিদাকে উদ্দেশ্য করে বলল, তো এর মানে কি? তুই জানিস এসব কথা, তারপরেও বিয়েতে রাজি হয়েছিস? প্রেমে অন্ধ হয়ে গেছিস নাকি? থাক, তোর কিছু বলাও লাগবে না, আমি ফুপ্পির সাথে কথা বলবো। মৌমিতা খেপে গেছে ভীষণ। বিপরীতে সানজিদা শান্ত বলল, আপু শান্ত হও, এতে রেগে যাওয়ার কিছু হয়নি, আম্মু সব জানে, এই ব্যাপারে সবার কথা হয়ে গেছে। রাইসার সাথে বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়েছে, এসব আমরা সবাই জানি। মৌমিতা চরম বিস্ময় নিয়ে তীক্ষ্ণ স্বরে চেঁচালো, তোরা জেনে বুঝে এই সম্পর্কে আগাচ্ছিস? মাথা খারাপ নাকি তোদের? এতে মাথা খারাপের কি হলো? সাইমন নিজের ইচ্ছেতে বিয়ে করেছিল, এরপর দেখেছে মেয়ে ভালো না, তাই ছেড়ে দিয়েছে। কথাখানা শুনে সাদমান বর্ষা মুখ সাহসী করলো। সাদমান জিজ্ঞেস করলো, আপনাকে কে বলেছে মেয়ে খারাপ? না জেনে একজনের সম্পর্কে এমন বলতে মুখে বাঁধল না? সানজিদা উত্তর দিল, সত্য কথা বলতে মুখে বাঁধবে কেন? মেয়ে তো নাকি টাকার লোভে পটিয়ে বিয়ে করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কোনো ফায়দা করতে পারেনি,
তাই প্রেমিকও জুটিয়েছিল নাকি? অবশ্যের প্রমাণ তো আমি নিজেই দেখলাম। ডিভোর্স কার্যকর হতে না হতেই বিয়ে করে নিয়েছে। নিশ্চিত আগে থেকে প্রেম টেম ছিল। মেজাতির মুখের ওপর উচ্চ আওয়াজে কথা বলা সাদমানের স্বভাবে নেই, তবে অন্যায় হলে ঠিকই স্বভাব বিরুদ্ধ কাজ করে বসে। আজও তাই হলো। দাঁতে দাঁত পিষে বলল, মুখ সামলে কথা বলুন। একজনের ওপর লাগাতার ভিত্তিহীন অভিযোগ দিয়ে যাচ্ছেন। আপনার কাছে প্রমাণ আছে এসবের? যাকে বিয়ে করেছেন তার স্বভাব চরিত্র যাচাই করুন। তার প্রাক্তনের চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করলে মানহানির মামলা হতে পারে। ভুরুদয়ে কুঁচকে ফেলল সানজিদা। প্রশ্ন করল, আপনার এত গায়ে লাগছে কেন? আপনার কোনো আত্মীয় হয় নাকি? বর্ষা সাদমানের রাগ নিয়ন্ত্রণে আনতে তার হাতের পর হাত রাখল। স্পর্শ পেয়ে সাদমান ওর দিকে তাকাতেই বর্ষা চোখের ইশারায় সাদমানকে শান্ত থাকতে বলল। এরপর নিজের সানজিদার দিকে ঘুরে বলল, অচেনা একটা মেয়ের ওপর অভিযোগ আনার আগে নিজের হবুবর সম্পর্কে খোঁজ নেওয়া উচিত ছিল সানজিদা। তুমি আমার ছোট, তাই নাম ধরে ডাকছি। আচ্ছা, তুমি একবার ভাবো তো, তোমার হবুবর ঠিক কতটা সাধু পুরুষ হলে প্রাক্তন স্ত্রীর নামে এমন ভুলভাল কথা বলে? সানজিদা এমনিতেই তেজি ও তেরা স্বভাবের মেয়ে। আজকের কথাগুলো সে খুব একটা গায়ে লাগাচ্ছে না, কারণ শামীমা ইতিমধ্যেই সানজিদার পুরো পরিবারকে রাইসার সম্পর্কে এমন তথ্যই দিয়ে রেখেছে। মিথ্যার কালো কাপড় লাগিয়ে রেখেছে সকলের চোখে। পূর্ব পরিচিত থাকায় ওনার কথায় বিশ্বাস করেছে সকলে। সানজিদা নিজের রুক্ষ মেজাজ সামলে বলল, দেখুন, আমাদের বিয়ের কথা অনেক আগে থেকেই চলছিল, তাও সাইমন রাইসের বিয়ের আগেই। মাঝ দিয়ে রাইসে এসে ভেজালটা করে ফেলেছে এবং সেটা সমাধানও হয়ে গেছে। এখন আপনারা এসব নিয়ে কথা কেন বাড়াচ্ছেন? বর্ষা বলল, তোমার সাথে বিয়ের কথা চলছিল, এরপরও সাইমনের আরেকজনকে বিয়ে করেছে। তাহলে বলো তো, চরিত্রের সমস্যা কার? দেখুন, আপনি আমাকে যতই ভুলভাল বোঝানোর চেষ্টা করুন, কোনো কাজ হবে না। না, আমরা আর কিছুই বলবো না। আমি স্রেফ তোমার থেকে একটা প্রশ্নের উত্তর চাই। তুমি কি জানো সাইমন রাইসের ডিভোর্স কেন হয়েছে? সানজিদা ব্রিটিশনে মুখখানা বিকৃত করে বলল, হ্যাঁ জানি। প্রথমত, রাইসা মা হতে পারবে না। দ্বিতীয়ত, ও কার সাথে যেন ঘুরতো। রাইসার সম্পর্কে এসব জেনেই তো সাইমন ডিভোর্স দিয়েছে বলেছে আমাকে। সাদমান বর্ষা আবারও দৃষ্টি বিনিময় করলো। কপোতীদের চোখে চোখে কথা বলার বিশেষ গুণ থাকে। বিশেষ করে ভালোবাসা যত গভীর হয়, চোখের ভাষা তত সহজ হয়। কিছু সময় চোখে চোখে কথা বলাই যথেষ্ট সিদ্ধান্ত নেয়ার জন্য। বোঝা গেছে দুজনেই হাল ছেড়ে দিয়েছে। শেষমেশ বর্ষা বলল, ঠিক আছে, তোমাদের নতুন সংসারের জন্য শুভকামনা। তবে হ্যাঁ, রাইসাকে নিয়ে কোনো কটু কথা নয়। সাদমান মাছ দিয়ে ফট করে বলে বসল, সাইমনকে আরেকটু ভালোভাবে চেনা হলো। নিজেকে সাধু প্রমাণ করতে আরেকজনের নামে মিথ্যা কথা রটাতেও বাধে না। বর্ষা সূচক শব্দ করে বলল, তুমি চুপ করো সাদমান। সানজিদা এক পেশে মিটিমিটি হেসে বলল, আপনারা এত টেনশন নিয়েন না, আমাদেরটা আমরা ভেবে নেব। এবার আমরা উঠি। বলে মৌমিতার হাত টেনে উঠালো। এতক্ষণে নীরব দর্শকের মতো চুপচাপ সব কিছু দেখলেও রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আর চুপ থাকতে পারল না মৌমিতা। তীব্র রোষের সাথে বলল, মাথা খারাপ তোর? ওরা যা বলছিল সবটা সত্যি? তুই এমন একটা মানুষকে বিয়ে করতে রাজি হলি কি করে? আমার মাথায় ঢুকছে না সঞ্জু। সানজিদা বলল, উফ আপু, কাম ডাউন। আমি জানি ওরা যা বলেছে সত্যি বলেছে। আমি তো ইচ্ছে করে রাইসার ব্যাপারে কথাগুলো বলেছি যেন সত্যিটা জানতে পারি। আর এখন আমি সত্যিটা জানি। তার মানে তুই বুঝেছিস দোষ তোর হবু বরের? এরপরও কি বিয়েটা করবি? হ্যাঁ করব, কারণ আমি রাইসার মতো সহজ সরল না যে আমাকে যেভাবে চালাবে ওভাবেই চলবো। আমাদের শিখিয়েছে রাইসা নাকি টাকার লোভে বিয়ে করেছিল, অথচ লোভ কিন্তু ওনাদেরই। আমাকে তো আম্মু ব্ল্যাকমেল করে বিয়েতে বসাচ্ছে। এরপর আমিও দেখব আমি কি জিনিস। বিয়ে করেও আবার ছেড়ে দিয়ে মেয়েদের জীবন নষ্ট করা। এই মা ছেলে দুটোকে যদি নাকে দড়ি দিয়ে ঢাকা শহরে না ঘুরিয়েছি আমি। মৌমিতা হতভম্ব হয়ে বলল, ভাই তুই ওই দুটোকে নাকে দড়ি দিয়ে ঘোরাবি? অফকোর্স। আমি রাইসে না যে ওদের তুলু তুলু করব। সোজা সরল পেয়ে মেয়েটাকে ইচ্ছে মতো জ্বালিয়েছে, আমি ওর হয়ে প্রতিশোধ নিব। পাগল তুই? প্রতিশোধ নিতে নিজের জীবন নষ্ট করবি? যদি কয়দিন পর রাইসের মতো তোকে ছেড়ে দেয়। সানজিদা প্রলম্বিত শ্বাস ফেলে বলল, আমার জীবন নষ্ট করবে আর আমি ওদের
খোলা আকাশের নিচে ঘুরতে দেব? গলার কাটা হয়ে এমনভাবে ওর জীবনে ঢুকবো, বেচারা না ফেলতে পারবে আর না গিলতে পারবে। মৌমিতা হতাশে বলল, তোর জেদ খুব খারাপ সানজিদা, তুই নিজের জীবন নষ্ট করে ফেলবি। এমনটা করিস না প্লিজ। প্রয়োজনে আমি ফুপ্পির সাথে কথা বলে বিয়েটা ভাঙবো, তবু তুই এই ভুল করিস না। সানজিদা জোরপূর্বক হাসল, বলল, আমার বান্ধবীকে আম্মু অন্ধবিশ্বাস করে, আম্মুর বান্ধবীকে আম্মু অন্ধবিশ্বাস করে, কারো কথাই মানবে না, বিয়ে তো আমাকে দেবেই। তাই শুধু শুধু বলে তুমি খারাপ হতে যেও না। ফুপ্পির শখের জন্য তোর জীবনটা নষ্ট হবে সানজিদা। এক কাজ করি, চল তোকে এখান থেকে দূরে কোথাও নিয়ে চলে যাই। আম্মু আব্বুর মানসম্মান নষ্ট হবে আপু। কার্ড ছাপা হয়ে গেছে, সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে, এখন বিয়ে ভাঙা সম্ভব না। এর চেয়ে ভালো আমরা অপেক্ষা করি, যা হবে দেখা যাবে। এই বোকামি করিস না তো। উফ আপু, বাদ দাও তো, আমার ক্লাস আছে, চলো এখন। বলে টেনে টুনে নিয়ে গেল মৌমিতাকে। পেছনে খানিক দূরত্বে দাঁড়িয়ে সব কথাই শুনতে পেয়েছে সাদমান ও বর্ষা। হাসি ফুটে উঠেছে সাদমানের ঠোঁটে। সে বর্ষাকে বলল, দেখলে, আমি ওর কথাবার্তা শুনে বুঝেছিলাম মেয়ের মাথায় কিছু একটা চলছে। বর্ষা মুচকি হেসে বলল, ভালো জিনিস জুটেছে সাইমনের কপালে, এবার হাড়ে হাড়ে টের পাবে বেয়াদবটা। আহা, এভাবে বলো না। সব পুরুষ যদি বউপ্রেমী হয়, তাহলে আমার মতো মানুষদের বিশেষত্ব কি থাকবে? তুমি সবসময় বিশেষ হয়ে থাকতে চাও, তাই না? অফকোর্স, কে না চায়। আকাশে সূর্য জ্বলজ্বল করছে, পিচ ঢালা রাস্তা, পথঘাট সবকিছু আলোকিত সূর্যের আলোতে। রাস্তায় খুব একটা জ্যামজট নেই, শান্তিতেই আগাচ্ছে নির্জানের গাড়িটা, কিন্তু ভেতরের পরিবেশ শান্ত নয়। সুস্মি একটু আগেই জুস ফেলে দিয়েছে নিজের জামার উপরে, এরপর প্যাকেটটা জানালার বাইরে ফেলতে গিয়ে কয়েক ফোঁটা শোয়েবের গায়ে ফেলল। হুলস্থুল কাণ্ড করে ফেলেছে কিছুক্ষণের মাঝে। কেউ বকা দিচ্ছে না দেখে আরও বেশি আশকারা পেয়ে বসে আছে। কয়েকটা কাজ বাড়িয়ে এরপর গিয়ে বসলো রাইসার কোলে। শোয়েব রাইসাকে উদ্দেশ্য করে বলল, তোমাকে খুব জ্বালাচ্ছে তাই না? সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো সুস্মি, বলল, আমি মাম্মিকে দালাই না তু। রাইসাও তাল মিলিয়ে বলল, না না, একদম না, তোমার বাবা তো ভুলভাল সব কিছু বলতে থাকে, সব কিছু শুনতে হয় না। শোয়েব আশ্চর্যান্বিত হয়ে বলল, আমি ভুলভাল বলি? অবশ্যই বলেন সুস্মি, মাম্মি ঠিক বলেছি না? সুস্মিও ঘন ঘন মাথা নেড়ে বলল, হুম, পাপা পাগুল। রাইসা বহু কষ্টে হাসি চেপে বলল, দেখেছেন, মেয়ে বলেছে মানে সত্যি বলেছে, ও তো আমার থেকেও ভালো চিনবে তাই না? শোয়েবের মুখে উত্তর নেই, মেয়ের পোলটি দেখেই যাচ্ছে কেবল। নির্জন সামনে থেকে বলল, শোয়েব ভাই মেনে নিন, এটাই বিবাহিত জীবন। মাইশা চটে গিয়ে বললে, এই আপনি শুরু করেছেনটা কি? আমরা কি আপনাদের অত্যাচার নির্যাতন করছি, নাকি যে বিবাহিত জীবন বলে আফসোস করছেন? আফসোস কই করলাম, এটা তো খুশি হওয়ার মতো ব্যাপার তাই না? সুস্মি এসবে খেয়াল করছে না, মনোযোগ দিয়ে পানির বোতল নাড়াচাড়া করছে। বোতলটা বেশ নরম, সেই বোতলের ঢাকনা খোলার চেষ্টা করছে সুস্মি। আলগাও হয়ে এসেছে অনেকটা। শেষ মুহূর্তে এসে ধৈর্য হারালো মেয়েটা। রেগে মেগে বোতলের মাঝ বরাবর ধরে দু হাতে জোরে সরে চাপ প্রয়োগ করল। অমনি অঘটন, বোতলের ঢাকনা ছিটকে পড়ল কোথাও একটা, আর পানি ছড়িয়ে পড়ল চারপাশে। গাড়ি পুরো তো ভিজল, এর সাথে শোয়েব রাইসে ভিজে গেল। নির্জন মাইশার সামনে থাকায় পানি তাদেরকে স্পর্শ করতে পারেনি, তবে চুলে ঠিকই পানি গিয়েছে। আকস্মিক দুর্ঘটনা টের পেয়ে নির্জন এক পাশ করে গাড়ি পার্ক করল। পিছনে ফিরে বলল, ভূমিকম্প হলো কই? অকাশ একটা ঘটিয়েছে, এখন নির্ঘাত বকা শোনা লাগবে। সুস্মি চালাক মেয়ে, কাউকে বকা দেওয়ার সুযোগ অবধি দিল না, আগে ভ্যা করে কান্না শুরু করলো। সে কি কান্না! পানির বোতলটাও ছুটে পড়লো হাত থেকে। সে ঠোঁট উল্টে উচ্চ শব্দে কাঁদছে আর কাঁদছেই। সব দীর্ঘশ্বাস ফেলে বলল, মেয়ে আমার প্রচুর চালাক, আমরা বকা দিতে পারি এইভাবে আগেই কান্না শুরু করে দিয়েছে। রাইসা সুস্মিকে বুকে জড়িয়ে নিয়ে বলল, আপনি থামুন তো, ও হয়তো ভয় পেয়ে গেছে, এজন্য কাঁদছে। শোয়েব বিপরীতে জবাব দিল না, কারণ জানে সুস্মির স্বভাব। জানতে রাইসার আরও কিছু সময় লাগবে, জানাশোনার এখনও বহু বাকি, তাই এই নিয়ে তর্কে জড়িয়ে লাভ নেই। সে নির্জনকে উদ্দেশ্য করে বলল, ভাই তুমি দ্রুত গাড়ি চালাও প্লিজ, না হয় মেয়ে কখন আবদার করে বসবে, ও ড্রাইভিং করবে, বাচ্চা মানুষ বোঝেই তো, আহ্লাদ পেলে আর বাপের বকাও গায়ে লাগাবে না।
অতঃপর আবারও গাড়ি চলতে শুরু করলো। 5 মিনিট বাদে সুস্মির কান্না থেমে গেল। চোখ পিটপিট করে আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। তারপর শান্ত হয়ে বসে রইল মায়ের কোলে। 10 মিনিট পরে নির্জনের গাড়ি এসে থামলো শোয়েবদের বাসার সামনে। নেমে পড়লো ওদের ফুল ফ্যামিলি। বিদায় দেওয়ার জন্য নির্জন মাইশাও নামলো। শোয়েব নির্জনকে বলল, সরি নির্জন, আমার মেয়ে তোমার গাড়ির রফা দফা করে দিয়েছে, আজ কিছু মনে করো না। নির্জন প্রত্যুত্তরে বলল, আরে না, মনে করার কি আছে, কদিন পরে আমার ঘরে একটা হলে সে এরকম করবে, বাচ্চারা না করলে কি আমরা করব? এজন্য সরি বলা লাগে নাকি? মাইশা বলল, আমরা ফর্মালিটি দেখাই না, কিন্তু ভাইয়া ফর্মালিটি দেখাচ্ছে, এটা কিন্তু ঠিক না। শোয়েব প্রলম্বিত শ্বাস ফেলে বলল, ভুল হয়েছে আমার, আর জীবনেও বলবো না, এবার খুশি চলবে। বিদায় জানিয়ে চলে গেল নির্জন মাইশা। এরপর শোয়েব হাত বাড়িয়ে বলল, দাও সুস্মিকে আমার কোলে দাও। সুস্মি এইবার আর জেদ করলো না, গেল বাবার কোলে। রাইসা সোজা হাঁটা ধরলো সামনের দিকে। শোয়েব ভুরু কুঁচকে বলল, কি ব্যাপার, তুমি এখনো রেগে আছো আমার উপর? রাইসা ঘুরে তাকালো, নির্বিকার ভঙ্গিতে বলল, আমার রাগ উতলে পড়েনি এখনো। না উতলালেও একটু একটু আছে। রাইসা জিজ্ঞেস করলো, আর যদি উতলায়? শোয়েব এসে দাঁড়ালো রাইসার ঠিক পাশে, বলল, ব্যাপার না, আমি ওটাও সামলে নিতে পারবো। শুনুন, বেশি ভালো মানুষই কিন্তু ভালো না। খারাপ মানুষ হতে বলছো? রাইসা অদ্ভুত নজরে তাকালো শোয়েবের দিকে, কটমট করে বলল, এসব ফাও বুদ্ধি আমি দেই না। ভালো হওয়া যাবে না, খারাপও হওয়া যাবে না, তাহলে করব কি? আপাতত আমাকে না জ্বালালেই হবে। কথা বলতে বলতেই লিফট এসে হাজির হলো 3 তলায় লিফটে। একবার কলিং বেল দিতেই তিন্নি বেগম দরজা খুলে দিলেন। দুজনকে দেখা মাত্রই বিস্তর এক হাসি দিয়ে বলল, চলে এসেছো তোমরা, এসো ভেতরে। সপ্তাহ ঘুরে বৃহস্পতিবার, আজ সাইমন ও সানজিদার হলুদ সন্ধ্যা। শামিমার শখ পূরণ হয়েছে। এইবার ছেলের বিয়েতে বেশ জমকালো আয়োজন করেছেন। বয়সের বাধা না থাকলে নির্ঘাত আনন্দে ধেই ধেই করে নাচতেন। বিপরীত চিত্র শাহাদাত সাহেবের ক্ষেত্রে। ছেলের দ্বিতীয় বিয়েতে তিনি মোটেও খুশি নন, যেমনটা ডিভোর্সের বেলাতেও ছিলেন না। মানা করেছিলেন মা ছেলে দুজনকে, কেউ শোনেনি তার কথা। তবে এখন মনে হচ্ছে ডিভোর্সটা হয়ে ভালোই হয়েছে। তার কুলাঙ্গার ছেলেটা ওই নরম কোমল স্বভাবের মেয়েটার যোগ্যই নয়। ডিভোর্সের পর রাইসার সাথে আর কখনো যোগাযোগ হয়নি শাহাদাত সাহেবের, কিন্তু মেয়ের মতো স্নেহ করেছিলেন বিধায় আজও মনে করেন তাকে। আল্লাহর কাছে প্রার্থনা করেন এখন যেন মেয়েটা সুখে থাকে। আজকে হলুদের অনুষ্ঠানের দাওয়াত ছিল রিয়াদ ও ফিয়ারও। ওই দিনের ঝামেলাটা মিটে যাওয়ার পর আবারও ঠিকঠাক হয়ে গিয়েছিল সব কিছু। বন্ধু হিসেবে তাই বিশেষভাবে আমন্ত্রিত দুজন। তবে যাওয়ার মন মানসিকতা ইচ্ছে হলো না কারোই। ড্রেসিং টেবিলের সামনে বসে চুলে আস্তে আস্তে চিরুনি বুলাচ্ছে ফিহা। শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে কোথাও একটা, যার নির্দিষ্ট গন্তব্য নেই। এর মধ্যে তারা লাগালো রিয়াদ। কি হলো, কতক্ষণ লাগবে তোমার? সংবিত ফিরতেই এলোমেলো পলক ফেলল ফিহা। বলল, আমার যেতে ইচ্ছে করছে না একদমই, কেমন যেন লাগছে আমার। কেমন লাগছে? ফিহা চিরুনি রেখে রিয়াদের দিকে ঘুরল, বলতে লাগলো, দেখো রাইসা সব ছেড়ে ছুড়ে সাইমন ভাইয়ের কাছে এলো। দুজনে ঠিক আমাদের সামনে বিয়ে করলো। এরপর আমাদের ফ্ল্যাটের একটা রুমে নিজেদের ছোট্ট সংসার সাজিয়েছিল। শুরুর দিকের দিনগুলো কত স্বপ্নময় ছিল, তাই না? এরপর হঠাৎই সব ভেঙে চুরে আলাদা হয়ে গেল। কেমন অদ্ভুত লাগছে না? রিয়াদ দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন আর লাগছে না, কারণ আমি মানি দোষটা সাইমনেরই। ও রাইসাকে ধরে রাখতে পারেনি, আর এখন তো রাইসারও আলাদা সংসার হয়েছে, তাই আর অত খারাপ লাগছে না। আর আমরা দুটো বিয়েই দাওয়াত পেলাম, তাই না বলো? হ্যাঁ, কিন্তু যেতে পারলাম কই? ভাবির বিয়ের সময় তো গ্রামে গেলাম। আচ্ছা, এখন দ্রুত কাজ শেষ করো। তুমি না বললে রাইসা ভাবির সাথেও দেখা করে যাবে যাওয়ার আগে? নানাবিধ চিন্তায় কথাখানা ভুলে বসেছিল ফিহা। রিয়াদ মনে করাতেই টনক নড়ল। দ্রুত সাজগোজ শেষ করে সব গুছিয়ে ফেলল, কাঁধে ব্যাগ নিয়ে বলল, হ্যাঁ আমি রেডি, চলো। রিয়াদ বিছানা থেকে উঠে পকেটে ফোন গুছতে গুছতে বলল, আমার একটা কাজ আছে ফিহা, তুমি আমাকে রাইসা ভাবির বাসার সামনে ছেড়ে দিয়ে চলে যাব তোমাকে।
এরপর 1 ঘন্টা পর এসে তোমাকে নিয়ে যাব দাওয়াতে, কেমন? ফিহা রাজি হলো। এরপর দুজনে বের হলো বাইরে। একটা রিক্সা ডেকে নির্দিষ্ট ঠিকানা জানিয়ে উঠে পড়ল তাতে। রিক্সা এসে থামলো ঠিক শোয়েবদের অ্যাপার্টমেন্টের বাইরে। ঠিকঠাক চিনে ফেলেছে দুজনেই, তবুও নিশ্চিত হতে কল করলো রাইসার নাম্বারে। সেটা আর রিসিভ হলো না। দ্বিতীয়বার চেষ্টা না করে রিক্সা থেকে নেমে পড়লো ওরা। রিয়াদ বলল, আমি নিচে দাঁড়িয়ে আছি, তুমি গিয়ে একটা কল দিও আমাকে। তুমি জানিয়ে দিলে আমি রওনা দেব। ফিহা মাথা নাড়ল, বিদায় জানিয়ে চলে গেল ভিতরে। গার্ড উপস্থিত নেই, হয়তো কোনো কাজে বাইরে গিয়েছে। 7-5 ভেবে সময় নষ্ট করল না ফিহা। সোজা গিয়ে লিফটে উঠল। কয়েক সেকেন্ডের ভেতরে ফিহা এসে হাজির হলো রাইসাদের ফ্ল্যাটের দরজার সামনে। কলিং বেল চাপতেই দরজা খুলল একজন বয়স্ক ভদ্রমহিলা। ফিহা আন্তরিক হেসে সালাম দিল, বলল, আন্টি, রাইসা আছে? তিন্নি বেগম বললেন, ও তুমি তাহলে রাইসার বান্ধবী? এসো এসো, ভিতরে এসো। ফিহা ভেতরে এলো। তিন্নি বেগম দরজা আটকে ফিহাকে ড্রয়িং রুমে নিয়ে গেলেন। পর্দা সরিয়ে দিতেই ফিহা দেখল রাইসা সুস্মির সাথে বসে খেলছে। সুস্মি গভীর মনোযোগ দিয়ে পুতুল তো সাজাচ্ছেই, সাথে মাকেও ব্যস্ত রেখেছে নিজের সাথে। ফিহার উপস্থিতি টের পাওয়া মাত্রই রাইসা চোখ তুলে তাকালো। খুশি হয়ে দ্রুত সোফা ছেড়ে উঠে এসে জড়িয়ে ধরল, বলল, কতদিন পর দেখা হলো, কেমন আছো? আর বিয়েতে এলে না কেন? আরে বাবা, একসাথে এত প্রশ্ন করলে কোনটা রেখে কোনটার উত্তর দেব? আগে বসতে দাও তো আমাকে। রাইসা ফিহাকে ছেড়ে হাত টেনে এনে সুস্মির পাশটায় বসালো। সুস্মিকে কোলে নিয়ে বলল, আম্মু, এদিকে দেখো তো, এটা তোমার আরেকটা খালামুনি, সালাম দাও। সুস্মি আধো আধো বলিতে সালাম দিতেই ফিয়া হেসে ফেলল। সালামের উত্তর দিয়ে বলল, আমার কোলে আসবে? সুস্মি অনুমতির জন্য রাইসার দিকে তাকালো। রাইসা স্বেচ্ছায় এগিয়ে দিতেই সুস্মি গিয়ে বসল ফিহার কোলে। ফিহার প্রশ্নের জবাব দিতে লাগলো এক এক করে। তিন্নি বেগম বললেন, তোমরা তাহলে কথা বলো, আমি আসছি একটু, বলে বেরিয়ে গেলেন তিনি। ফিহার জন্য এই সুযোগ। তৎক্ষণাৎ চাপা স্বরে প্রশ্ন করল, তোমার শাশুড়ি এটা, তাই না? শাশুড়ি ছাড়া আর কে হবে? এই তো ছোট সংসার, 5 জন মানুষের। ফিহা ভ্রু নাচিয়ে শুধালো, এমনিতেই কেমন, তোমাকে আদর করে? নাকে আকারটার মতো? আগেরটার সাথে আকাশ পাতাল তফাৎ। নিঃসন্দেহে বেস্ট শাশুড়ি উনি। সাইমনের মা তো সিজি ছিল একটা। ছেলের বউকে একসাথে দেখলে মনে হয় কেউ শুকনো মরিচ বাটা লাগিয়ে দিয়েছে গায়ে। উনি তো 1000 গুণে ভালো। ফিহা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক বাবা, ভালো হলেই ভালো। ড্রয়িং রুমে থাকায় তারা আর শ্বশুরবাড়ির সম্পর্কিত কোনো আলাপে গেল না, অন্যান্য কথায় ব্যস্ত রইল। এর মধ্যে তিন্নি বেগমও হাজির হলেন ভিন্ন ভিন্ন রকম নাস্তা নিয়ে। তাদের উপস্থিতিতে কিছু কথা বলতেও পারছিল না ফিহা। তার এই হাঁসফাঁস অবস্থা টের পেল রাইসা। বুদ্ধি করে বলল, ফিহা, ঘরে আসো, তোমাকে বিয়ের শাড়িটা দেখাই। ফিহা সম্মতি জানাতেই দুজনে সোফা ছেড়ে উঠল। তিন্নি বেগম বললেন, সুস্মি আমার কাছে থাক, তোমরা যাও। রাইসা মাথা নেড়ে ফিহাকে নিয়ে রুমে গেল। রুমে ঢুকে প্রথমে প্রশ্ন করল রাইসা, কিছু বলবে ফিহা? কতক্ষণ থেকে দেখছি কিছু বলার জন্য হাঁসফাঁস করছো। হ্যাঁ ভাই, বলবো। তুমি জানো আজ সাইমন ভাইয়ের হলুদ? রাইসা নির্বিকার ভাব দেখে বলল, হ্যাঁ জানি তো, আজকে হলুদ আর কালকে ওর বিয়ে। আর একটা কথা জানো? ফিহা বিভ্রান্ত হয়ে পড়ল রাইসার ভাবসাব দেখে। জিজ্ঞেস করলো, কি? সাইমন ভেবেছিল আমি ওর বিরহে মরে যাব। ও আমাকে ছেড়ে দেওয়ার পর আমি জীবনে আগাতে পারবো না, শোকে শোকে পাথর হয়ে যাব। অথচ দেখো, আমি ওকে ভুল প্রমাণ করে দিয়েছি। ওর আগে বিয়ে করেছি আমি 1 সপ্তাহ আগে। কথা শেষ করে রাইসা হাসলো, পরিতৃপ্তির হাসি। ফিহা বিস্মিত হয়ে পলক ফেলতে ভুলে গেল। বলল, বিয়ে আগে পরে হওয়া নিয়ে প্রতিযোগিতা করছিল নাকি দুজনে মিলে? রাইসা হেসে বলল, প্রতিযোগিতা করিনি, শুরুটা সাইমন নিজেই করেছে। আসো তাহলে শুরু থেকে পুরোটা বলি। রাইসা একে একে পুরো ঘটনা বর্ণনা করলো ফিহার কাছে। এই বাড়িতে আসা, তিন্নি বেগম তাকে পছন্দ করা, এরপর বিয়ের কথা আগানো, আর বিয়ে ভাঙতে সাইমনের করা কর্মকাণ্ড। সম্পূর্ণ ঘটনা শোনার পর ফিহা হতবিহ্বল। আশ্চর্যতা ও ঘৃণার মিশেলে মুখ ফুঁড়ে কিছু শব্দ বেরিয়ে এলো। উনি এত নিচে নামতে পারে? একে তো নিজে বিয়ে করে বউকে সুখী রাখতে পারল না, আর অন্য কেউ বিয়ে করেছে তাতেও সমস্যা।
বিয়ে ভাঙার জন্য এমন নিকৃষ্ট কাজ? রাইসার মধ্যে তেমন ভাবাবেগ দেখা যাচ্ছে না, অবলীলায় মুচকি মুচকি হেসেই যাচ্ছে। বলল, লাভ তো হয়নি, বরং উল্টোটা হয়ে গেছে। আমার হাজব্যান্ড যিনি, উনি প্রথমে বিয়েতে রাজি ছিলেন না। সাইমনের কুকীর্তির ফলে জেদ করে রাজি হয়ে গেছে। একটু তেরা আর উল্টো জাতের মানুষ কিনা। আসলে অদ্ভুত মানুষ। আচ্ছা বুঝলাম, উনি রাজি হয়ে গিয়েছিল, কিন্তু তুমি কিভাবে রাজি ছিলে? রাজি না হলে উপায় ছিল না। প্রথমত সাইমনের ভাবনাকে ভুল প্রমাণ করতে, দ্বিতীয়ত সুস্মিকে মায়ের আদর দিতে। মেয়েটাকে আমার এত ভালো লাগে। ফিহা কপাল কুঁচকে বলল, তুমি রাজি হলে এই দুটো কারণে, আর তোমার হাজব্যান্ড রাজি হলে সাইমন ভাইয়ের সাথে চ্যালেঞ্জ করে? মানে তোমাদের বিয়ের রিজনগুলো তো এলোমেলো। তো তোমাদের দুজনের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন? ওই নাটক সিনেমার সম্পর্কের আত্মীয়তার মতো? রাইসা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, আপাতত দুঃসম্পর্কের স্বামী স্ত্রী হয়েই আছি। ফিহা হতাশে বলল, নিজস্ব আলাদা আলাদা রিজনে বিয়ে করলে এখন কি কেউ এই সম্পর্কটা সিরিয়াস নিচ্ছ না? রাইসা আতকে ওঠার ভান করে বলল, না ভাই, সুস্মির বাবা সম্পর্কটা নিয়ে প্রচুর সিরিয়াস। স্রেফ আমাকে সময় দিয়েছে সম্পর্কে স্বাভাবিক হওয়ার। ফিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক আলহামদুলিল্লাহ। একটু আগেই যেভাবে বললে তেরা জাতের, আমি তো টেনশনই পড়ে গিয়েছিলাম। রাইসা হাত নেড়ে মাছি তাড়ানোর ভঙ্গিমায় বলল, আরে ধুর, একটু তেরা হলেও মানুষ ভালো, পিওর জেন্টলম্যান, অনেক ক্যারিং একটা মানুষ। এখন আগে আগে দেখি কপালে কি লেখা আছে। ভালো কিছুই হবে, দেখো। এতদিন তো অনেক ধৈর্য ধরলে, লড়াই করলে, এবার নিশ্চয়ই ভালো ফল পাবে। রাক্ষসী জুটুক সাইমনের কপালে, যে তোমার মতো মিষ্টি মেয়েকে মূল্যায়ন করতে পারল না। এভাবে বলো না ফিহা, দোষ ওরও ছিল, আবার আমার মধ্যেও ওরা একটা দোষ খুঁজে পেয়েছিল। সব মিলিয়ে শেষ পর্যন্ত সম্পর্কটা টিকেনি। এজন্য কি আমি অজানা মেয়েকে বদলা দেব? কখনো না। আমি চাইব ওরা সুখে থাকুক, আমার মতো কপাল আর কোনো মেয়ের না হোক। ব্যাপারটা খুব অদ্ভুত রাইসা, যেই সতীনানের কথা শুনে তুমি নিজের স্বামী সংসার ছাড়লে, আবার সেই সতীনের জন্য দোয়াও করছো। রাইসা জিভে ঠোঁট ভিজিয়ে বলল, এসব কথা আর বলো না ফিহা। সাইমন এখন আমার কেউ নয়, আমার স্বামী সংসার সব কিছুই রয়েছে, সাথে একটা মেয়েও। আমি এসব নিয়ে খুব সুখে আছি, আর কোনো অপূর্ণতা নেই। ফিহা স্মিতা হেসে বলল, হ্যাঁ আমি বুঝেছি। আর একটা কথা, যেহেতু বিয়ে করেই নিয়েছ, নিজের জীবনটা নতুন করে সাজিয়ে নাও। যে মানুষটা সত্যি তোমাকে গুরুত্ব দিচ্ছে, তুমি ওনাকে মেনে নাও, স্বাভাবিক করে নাও নিজেদের সম্পর্ক। ভুল মানুষের জন্য নিজের জীবনটাকে আটকে রাখার মানেই হয় না। রাইসা প্রলম্বিত শ্বাস নিয়ে বলল, ঠিক, এখন আমাদের দুজনেরই পথ আলাদা। আমি যেহেতু ভালো আছি, আমি চাইবো ওরাও ভালো থাকুক। আমি যে ভোগান্তির মধ্য দিয়ে গিয়েছি, সেটা যেন সানজিদের সাথে কখনো না হয়। সবসময় ভালোই চাইবো ওদের। কথা হয়তো আরও বাড়ত। ব্যাঘাত ঘটল রিয়াদের কল আসায়। ফিহা রিসিভ করেই সে বলল, হলো তোমার, আমি এসে পড়েছি। আচ্ছা দাঁড়াও, আমি নামছি। রাইসা তৎক্ষণাৎ বলল, আরে দাঁড়াবে মানে কি? ওপরে আসবে না? নিচ পর্যন্ত এসে চলে যাবে? এটা কেমন কথা? উপরে ডাকো, সুস্মির বাবাও এসে পড়বে এখন, দুজনে পরিচিত হয়েই যাও ওর সাথে। ফিহা মানা করলেও রাইসার জোর জবরদস্তিতে রাজি হতে বাধ্য হলো। রিয়াদকে বলল উপরে চলে আসতে। ফিহা ও রিয়াদকে ড্রয়িং রুমে বসিয়ে শোয়েবকে কল করলো রাইসা। জানতে পারলো 10 মিনিটের মধ্যে চলে আসবে সে। ঠিকঠাক 10 মিনিটের মাথায় এসে হাজির হলো শোয়েব। এইবার সবার আগে উঠে ছুট লাগালো রাইসা। দরজা খুলতে হাসি ফুটলো মুখে। বিপরীতে শোয়েব হাসলো, বলল, তোমার ফ্রেন্ডরা চলে এসেছে নাকি গেছে? আছে এখনও, আপনি ফ্রেশ হয়ে আসুন, এরপর পরিচয় করাবো ওদের সাথে। যে হুকুম। সব সরাসরি গিয়ে ঢুকলো নিজের রুমে। রাইসা ড্রয়িং রুমে ফিরে এসে সোফায় বসতে বসতে বলল, 5 মিনিট বসো, ফ্রেশ হয়ে আসছি। 5 মিনিট বললো, 12 মিনিট লাগিয়ে বের হলো শোয়েব। আগে থেকে পরিচয় দিয়ে রেখেছে বিধায় বলতে হলো না রিয়াদ সাইমনের বন্ধু। আর এই কদিনে শোয়েবকে ভালোই চিনেছে রাইসা। সাইমনের নাম শুনলে খেপে যায়, তাই সুন্দর করে পরিচয় ঘুরিয়ে দিল। ফিহা ওর বান্ধবী, আর রিহার ফিয়ার হাজব্যান্ড। সাইমনের কথা উচ্চারণ করলো না। এদিকে রিয়াদ আর ফিহা জানে না, শোয়েবকে আগে থেকেই তাদের পরিচয় বলে রাখা হয়েছে। তারা ভেবেই নিয়েছে শোয়েব জানেই না রিয়াদ সাইমনের বন্ধু সাবলীল। স্বাভাবিকভাবেই কথা বলছে। কথার মাঝে দিয়ে রাইসাকে আপু ডাকতে হিমশিম খেতে হচ্ছে রিয়াদকে।
আগে থেকে ভাবিটিকে অভ্যাস, যার ফলে ওই ডাকটাই আগে থেকে বের হচ্ছে মুখ থেকে। বহু কষ্টে নিয়ন্ত্রণে রাখছে নিজের জিভ, কিন্তু শেষমেশ অঘটনটা ঘটলই বলে ফেলো। ভাবি বলছিলাম যে রিয়াদ পুরো কথাটা সম্পূর্ণ করতে পারলো না, মাঝপথে থামিয়ে দিল শোয়েব। কিছুক্ষণ আগে নরম কণ্ঠটা কর্কশ হয়ে উঠল, আচমকে বলল, আপু ডাকুন, ভাবি নয়। ও এখন আর আপনার বন্ধুর ওয়াইফ নয় যে ভাবি ডাকতে হবে। বর্তমানে রাইসা আমার ওয়াইফ, তাই ওকে অন্য কারো পরিচয়ে সম্বোধন করা বন্ধ করুন। রিয়াদ হতবিহ্বল হয়ে গেল, সাথে ফিয়াও হা করে একবার শোয়েবকে দেখে তাকালো রাইসার দিকে। তবে রিয়াদ বিষয়ে সামাল দিতে দ্রুতই প্রশ্ন করলো, আপনি এই পরিচয়টাও জানতেন? শোয়েব উত্তর দিল, জি, রাইসা আগে থেকে বলে রেখেছে আমাকে। যাই হোক, কিছু মনে করবেন না আশা করি। কেই বা নিজের স্ত্রীর প্রাক্তনের কথা শুনে খুশি হয় বলুন। রিয়াদ হেসে ফেলল, বলল, ইটস ওকে, আমি বুঝতে পেরেছি, আসলে আমারই ভুল। ফিহা বলল, আচ্ছা এবার তাহলে আমরা উঠি, আমাদের আবার একটা দাওয়াতে যেতে হবে। অল্প কিছুক্ষণ বসে রিয়াদ ফিহা বেরিয়ে গেল রাইসাদের বাড়ি থেকে, রওনা দিল সাইমনদের বাড়ির উদ্দেশ্যে। কে জানে ওখানে গিয়ে আবার কি নাটক দেখা লাগে। হেমন্ত পথের শেষে বেশ শীত পড়েছে দুদিন ধরে। জানালা গলে আসা বরফ শীতল হাওয়া খানিক বাদে বাদেই গায়ে কাটা দেওয়ার মতো অনুভূতি দিচ্ছে। কেঁপে উঠে মাইশা গায়ের কম্বলটা আরেকটু ভালোভাবে জড়িয়ে নিল। নির্জন ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। এই ঠান্ডার মধ্যেও গায়ে কেবল টি শার্ট জড়ানো। মাইশা থেকে দেখা মাত্রই বিড়বিড়ে বলল, গন্ডারের গায়ে চামড়া গায়ে লাগানো নাকি? শীত করে না ওনার? নির্জন শুনল বোধ হয়, এগিয়ে এসে বিছানার দিকে। মাইশা মুখের সামনে বই রেখে ধরেছিল। নির্জন সেটা সরালো, জিজ্ঞেস করলো, কি বলছিল একটু আগে? মাইশা গাল ফুলিয়ে বলল, কিছু না তো। তাহলে মুড অফ কেন? মাইশা তীক্ষ্ণ নজরে তাকালো নির্জনের দিকে, দাঁতে দাঁত পিষে বলল, আপনাকে আমি কি বলেছিলাম? কিছু একটা মনে পড়তে হতাশায় নির্জনের কপালে হাত পড়ল। ফস করে শ্বাস ঝেড়ে বলল, শীতের মৌসুমে আমি আম কই পাবো মাইশা? খুঁজেছি তো, কোথাও পাইনি আম। বাজারে কোথাও আম না থাকলে আমি কি করতে পারি? মাইশা চোখ ছোট ছোট করে বলল, আপনি ভুল করেছেন। না, ভুল না, অন্যায় করেছেন। আমার কি আপনাকে মাফ করা উচিত? নির্জন ভেবে চিনতে বলল, মাফ না করলে কি শাস্তি দেওয়া উচিত? মাইশা উপর নিচ মাথা ঝাঁকে বলল, জি। কি শাস্তি? মাইশার মুখে হাসি ফুটল, বইটই ফেলে রেখে নির্জনের বাহু ধরল, মিষ্টি করে বলল, শুনুন না, আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আম না পেলে আমের ফ্লেভারের আইসক্রিম দিয়েই কাজ চালিয়ে নিন। যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার শাস্তি মাফ। নির্জনের মুখখানা গুরুভাব হয়ে উঠল। আশেপাশে তাকালো কিছুক্ষণ খোঁজে, এরপর জিজ্ঞেস করলো, শাস্তি কি সেটা আগো বলো আমাকে। মুহূর্তের মাঝে মাইশার মুখশ্রীতে পুনরায় অন্ধকার নামলো। থমথমে স্বরে বলল, তার মানে আপনি আইসক্রিম এনে দিবেন না? নির্জন সোজা সাপটা বলল, না, আমার আগেই বোঝা উচিত ছিল তুমি আমের কথা বলে আমার সাথে ধান্দাবাজি করছো। অসময়ে আম আনার কথা বলে তুমি শুধু আইসক্রিম খাওয়ার ফোন দিয়ে টেছ। আর আমি কিনা তোমাকে সোজা সরল ভাবতাম। মাইশা তবদা লেগে গেল, রুক্ষ স্বরে চেঁচিয়ে বলল, কি বললেন আপনি? আমাকে সসরল ভাবতেন? তাহলে কি আমি সসরল না? এতদিনে এই ছিলেন আমাকে? নির্জন নিরুদ্বেগভাবে বলল, ইমোশনাল ব্ল্যাকমেল করে লাভ নেই মাইশা। এই ঠান্ডা আবহাওয়ায় আইসক্রিম এনে দেব না আমি। তোমার ক্ষতি, বাবুরও ক্ষতি, এর চেয়ে শাস্তি ভালো। মাইশা তেজ দেখে বলল, ঠিক আছে, 200 বার কান ধরে উঠবাস করুন। নির্জন হতচকিত, বিস্মিত, নিষ্পলক সে বলল, 200 বার? এত বড় স্টুডেন্ট লাইফটায় 20 বারেও কানে ধরে উঠবাস করিনি, আর এখন 200 বার কানে ধরে উঠবাস করব? জি মিস্টার সাদা পান্ডা। বলা হয়ে থাকে পুরুষদের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান হলো ঘরের বউ। প্রমাণ পেলেন? নির্জন কটমট করে বলল, তাই বলে কান ধরে উঠবস? মাইশা মুখখানা কাঁদো কাঁদো বানিয়ে বলল, তার মানে আপনি আমার কথায় শুনবেন না? না, আইসক্রিম এনে দিব না। অন্য কিছু চাইলে বলতে পারো নির্জন, আমি মাঝখানে কোলবালিশ দিয়ে দেব কিন্তু। নির্জন হতভম্ব হয়ে বলল, এটা কেমন হুমকি? মাঝে বালিশ? হ্যাঁ, সত্যি এরকম করব। শীতের রাতে এমন কাজ করা ঠিক হবে না মাইশা। আপনি আমার কথা শুনছেন না? এটাও ঠিক হচ্ছে না। নিজ থেকে হঠাৎ নাজিয়া বেগমের ডাক আসায় মাঝ পথে ঝগড়া থামালো দুজন। নির্জন কফি বানাতে বলে এসেছিল, সেটা নিয়ে আসার জন্যই ডাকছেন নাজিয়া। মায়ের ডাক শুনে নির্জন কথা না বাড়িয়ে বিছানা থেকে নামলো। রুম থেকে বের হতে হতে বলল,
এতদিন শুনেছি প্রেগন্যান্সির টাইমে মেয়েদের মুড সুইং হয়, এখন দেখে নিচ্ছি। মাইশা গলা উঁচিয়ে বলল, ভালো মতো দেখুন, এই তো সবে শুরু, আগামীতে আরও অনেক কিছু দেখতে হবে। নির্জন শুনল, কেবল জবাব দিল না, সিঁড়ি বেয়ে নেমে এলো নিচে। এরপর সোজা রান্নাঘরে ছেলের চিন্তিত মুখটা নজরে পড়তে নাজিয়া শুধালেন, কি আছে নির্জন, কোনো সমস্যা? নির্জন বলবে কি বলবে না ভাবতে ভাবতে বলেই ফেলল, মা, মাইশা শীতের মৌসুমে আম খেতে চেয়েছে, কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি, এখন বলছে আইসক্রিম এনে দিতে। এখন বলো তো, এই সিজনে আম কই পাবো? নাজিয়া স্মিত হেসে বললেন, আম না, ওর আসল উদ্দেশ্য আইসক্রিম। সকালে আমাকে বলেছিল নিষেধ করেছি দেখে তোকে এমন ঘুরিয়েছে। আমি একটা বুদ্ধি দেই কি, দেখ, বাম দিকের তাকের উপরে আমের আচার রাখা আছে, মিষ্টি টক দুটোই আছে, ওটা নিয়ে তোর বউকে দে, বল আম আনার শর্ত পূরণ। নির্জন বেছে বেছে ওপর থেকে দুটো কাঁচের বয়ম নামালো। নির্জনের এসব খাওয়ার শকটক নেই, তাই প্রত্যেক বছর বয়ম ভরাই থাকে। 2 বছর ধরে এর ব্যতিক্রম হচ্ছে মাইশা থাকায়। আজকে একই অবস্থা, বয়ম অর্ধেকের বেশি খালি। নির্জন ভালো মতো দেখে নিশ্চিত হয়ে বলল, কিন্তু মা, এটা তো আচার, ও তো বলবে আম কই? নাজিয়া কোমরে হাত রেখে ঘুরলেন ছেলের দিকে, ভুরু কুঁচকে বললেন, আমের আচারকে আমি চালতা দিয়ে বানিয়েছি, গাধা, আম দিয়েই তো বানিয়েছি নাকি, একই হলো। ওকে, তাহলে এগুলোই দিয়ে দেই। হ্যাঁ দে, এমনিতে তো আচার আমার পড়েই থাকতো, মাইশা আসার আমার পরিশ্রম কাজে লাগছে। নির্জন মাথা নেড়ে আচারগুলো নিয়েই রান্নাঘর থেকে বের হচ্ছিল। নাজিয়া পিছু ডেকে বলল, নির্জন, তোর কফিটা তো নিয়ে যা। খেয়াল পড়তে নির্জন আবার এসে কফির মগটা নিয়ে গেল। দুটো আচারের বয়াম ঠিক নির্জনের ঘরে ঢুকতে দেখে ভড়কে গেল মাইশা। নিজে খেয়ে খেয়ে খালি করে রেখেছে, সুতরাং বুঝতে বাকি নেই এগুলো যে আমের আচার। নির্জন কি ফোন দিয়ে এটেছে তা আন্দাজ করতে পেরে মাইশা প্রশ্ন করে বলল, আচার এনেছেন কেন? নির্জন এসে বয়ম দুইটা মাইশার সামনে রেখে বলল, আমের আচার, তুমি না আম খেতে চাইছিলে, এজন্য নিয়ে এলাম। মাইশা অসূচক শব্দ করে বলল, কিন্তু এটা তো আচার, তো কি হয়েছে, আচার তো আমেরই, তাই না? না, আমি মানি না, এটা আমার সাথে চিটিং হচ্ছে। নির্জন গলা খাকারি দিয়ে বলল, কোনো চিটিং না, ইন্টারের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 5th চ্যাপ্টার পড়নি? পড়লে তো জানা উচিত যে আচার হচ্ছে আমের প্রিজারভেটিভ প্রক্রিয়া। যেভাবে আমরা ফ্রিজে মাছ মাংস সংরক্ষণ করে পরবর্তীতে খাই, সেভাবে আম চালতা ফলগুলো পিকলিং প্রক্রিয়ায় সংরক্ষণ করা যায়। তাহলে বলো, আচার বানানোর মাধ্যমে গ্রীষ্মের আম শীত পর্যন্ত সংরক্ষণ করে রাখা হয়েছে। তাহলে কেমিস্ট্রি হিসেবে এটাই আম। মাইশা তবদা লেগে নির্জনের দিকে চেয়ে রইল কিছুক্ষণ, অথবা রুক্ষ মেজাজে চেঁচিয়ে বলল, আমি আপনাকে কেমিস্ট্রির ক্লাস নিতে বলেছি। নির্জন 2 হাত কানে চাপলো, বলল, উফ, এত চিৎকার করে না, ক্লাস নিচ্ছি না, আমি তোমাকে সিম্পল একটা জিনিস বুঝাচ্ছি। আমি আপনার কাছ থেকে এসব শিখতে চাইনি। বাসরাতের রেজাল্ট জিজ্ঞেস করে আম খেতে চাইলে কেমিস্ট্রি ক্লাস নেয়, এ কেমন জামাই আমার ধাত? নির্জন গম্ভীর ভাব নিয়ে বলল, এমন জামাই পেয়ে আপনি খুশি নন? নির্জনের বলার ভঙ্গিতে ঘাবড়ে গেল মাইশা, টের পেল মজাটা বোধ হয় একটু বেশি হয়ে গেছে। ঢোক গিলে আমতা আমতা করে বলল, না, ব্যাপারটা এমন নয়। নির্জন বিপরীতে ভুরু চালো বলল, না, তার মানে আসলে খুশি না? নির্জন বেশ সিরিয়াসভাবে কথা বলছে, যেটা মাইশা সহ্য হচ্ছে না, অস্বস্তি হচ্ছে বলে এভাবে বলে ফেলায়। ঘাবড়ানো শুকনো মুখখানা দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে কেঁদে ফেলবে। কম্পিত স্বরে বলল, আপনি এভাবে কথা বলছেন কেন আমার সাথে? আমি তো মজা করেছি। আপনি সিরিয়াস নিয়ে বসে রয়েছেন কেন? আপনার অপছন্দ হলে আই এম সরি, আর এমন করব না। নির্জন এগিয়ে এলো মাইশার দিকে, 2 হাতের আজলায় তার মুখখানা তুলে আশ্চর্যজনিত হয়ে বলল, আরে কান্নার প্রস্তুতি নিচ্ছ কেন? আমি কি বকেছি নাকি? মাইশা নাক টেনে বলল, কিন্তু রাগ তো করেছেন। নির্জন শান্ত স্বরে বলল, না, রাগ করেনি। তাহলে এভাবে বললেন কেন? আমি কি বলেছি আমি খুশি না? এমন জামাই লাখে একটা পাওয়া যায়, খুশি না হয়ে যাব কই? নির্জন মুচকি হেসে বলল, তুমি আমার বকা আর রাগকে এত ভয় পাও? এজন্য একটু রাগ করার ভান করেছিলাম আর কি, থাক, মন খারাপ করা লাগবে না। মাইশা কান্না থামিয়ে বলল, মজা করছিলেন আমার সাথে একটু, আবার তুমি রাগ করে বসে থেকো না, বুকে আসো।
মাইশা নির্জনের হাতটা নামিয়ে দিয়ে বলল, আমার সাথে বাটপারি? তুমি এটাই করছিলে, যাই হোক আম এনে দিয়েছি না, এবার আইসক্রিমের শর্ত কিন্তু শেষ। মাইশা দীর্ঘশ্বাস ফেলে বলল, বুঝেছি, আপনি নিয়মের বাইরে যেতে দিবেন না। নির্জন প্রত্যুত্তরে বলল, তোমার ভালোর জন্যই তো। মাইশা বিপরীতে কিছু বলল না, জড়িয়ে ধরে মাথা গুজল নির্জনের বুকে। সুস্মি এখন বাপকে রেখে মায়ের ভক্ত হয়েছে। সকাল থেকে শুরু করে রাত্রির ঘুমানোর সময় অবধি শুধুই মাম্মি আর মাম্মি। এখনও মায়ের কোলে সরে বসে আছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ। শোয়েব রাইসা নিজের রুমে। রাইসা শুয়ে শুয়ে ঘুম পাড়াচ্ছিল সুস্মিকে। শোয়েব ল্যাপটপে কিছু একটা করছে। রাইসা লক্ষ্য করে দেখল সুস্মি ঘুমিয়ে পড়েছে। বেশ গভীর ঘুমে আচ্ছন্ন, ভারী নিঃশ্বাস পড়ছে। রাইসা নিঃশব্দে খুব সাবধানে উঠে বসল। নিচু স্বরে জিজ্ঞেস করলো, কি করছেন এত রাত অবধি? শোয়েব কাজে ব্যস্ত থেকে বলল, ভার্সিটির একটা এক্সামের কোশ্চেন রেডি করছি। রাইসা পুনরায় প্রশ্ন করল, আচ্ছা আপনি কি সব সাবজেক্টের কোশ্চেনে জানতে পারেন আগে থেকেই? শোয়েব তাকালো রাইসার দিকে, উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো। হঠাৎই প্রশ্ন? রাইসা প্রলম্বিত শ্বাস ফেলে বলল, ভাবছি আমি ভার্সিটিতে ভর্তির আগে আপনাকে বিয়ে করলে ভালো হতো। আপনি যে ভার্সিটিতে পড়াচ্ছেন সেখানেই ভর্তি হয়ে যেতাম, আপনি সুযোগ করে দিতেন না? শোয়েব সোজা সাপটে বলল, না। রাইসার মুখটা অন্ধকার হয়ে এলো। মিনমিনিয়ে বলল, এভাবে বলেন কেন? বউ হিসেবে একটু সুযোগ সুবিধা তো দিতেই পারতেন, তাই না? শোয়েবের মধ্যে রাগঢাক নেই, ভনিতাহীন বলে বসল, তুমি আমাকে জামাই হিসেবে সুযোগ দিচ্ছ? রাইসা স্তব্ধ, বাকহীন হয়ে বসে রইল কিয়ৎক্ষণ। অতঃপর শোয়েব পুনরায় কাজে ব্যস্ত হয়ে পড়েছে দেখে সে কম্বল টেনে গুটিয়ে গেল এক প্রস্ত। বিড়বিড়ে বলল, কেমন লাগামহীন মুখ ওনার, কথায় যে ফেসে গেলাম আমি। শোয়েব তখনই বলল, আড়ালে বকাবকি করা আমার পছন্দ না রাইসা, যা বলছো তা আমাকে সরাসরি বলতে পারো। রাইসা ফট করে বলে বসল, আমাকে কি আপনার মতো লাগামহীন মানুষ মনে হয়, নাকি আমার মুখটাকে আপনার মুখের মতো লাগামহীন ঘোড়া মনে হয়? শোয়েব ভুরু কুঁচকে বলল, তুমি কি ইনডাইরেক্টলি আমাকে ঘোড়ার সাথে তুলনা দিলে? আমি দেখতে ঘোড়ার মতো? রাইসা থতমত খেয়ে বলল, দেখুন, বিনা কারণে ঝগড়া লাগানোর চেষ্টা করবেন না। মেয়েটা ঘুমাচ্ছে, ও উঠে যাবে বলে আপনাকে ছেড়ে দিলাম, নয়তো ঝগড়া আমিও করতে পারি। শোয়েব একবার সুস্মির দিকে তাকে বলল, আজ মেয়েটা ঘুম বলে বেঁচে গেলাম, নয়তো কেউ একজন চামড়া তুলে মরিচ লাগিয়ে ফেলতো। রাইসা রুষ্ট নজরে ছেলে বলল, অপমান করছেন? তোমার নাম কি নিয়েছি একবারও? আপনার সামনে তো আমি একাই আছি, অন্য তো কেউ নেই। তো তুমি একা আছো বলে কি বোঝাতে যাচ্ছ? এই রুমে আমার একা থাকার সুযোগ নিতে বলছো? রাইসা লজ্জায় আড়ষ্ট হয়ে গেল, গাল ফুলে বলেছি, মুখের ভাষা ঠিক নেই, অথচ আপনাকে আমি ভালো ভেবেছিলাম। শোয়েব প্রত্যুত্তরে বলল, মুখের ভাষা ভালোই, খারাপের কিছু নেই, তোমার মাইন্ড খারাপ, তাই তুমি ভুল ভাবছ। রাইসা কটমট করে বলল, আপনি বারবার আমাকে দোষী প্রমাণ করতে উঠে পড়ে লাগেন কেন? কি করেছে আমি? অনেক কিছু। কি? শোয়েব মাথা নেড়ে বলল, বলা যাবে না। রাইসা জেদ ধরে তারপর বলল, না, বলতে হবে অন্য সময়। তাহলে আমাকে আর একটা কথা বলতে হবে। রাইসের একের পর এক প্রশ্ন শুনে শোয়েব কাজে মনোযোগ হারালো। মাঝপথে স্থগিত করলো কাজ, ল্যাপটপ অফ করে রেখে দিল বেডসাইডের টেবিলে। রাইসা তৎক্ষণাৎ বলল, কাজ শেষ নাকি আমি ডিস্টার্ব করছিলাম বলে রেখে দিলেন? শোয়েব উত্তর দিল, কাজ যে শেষ, তোমার কথায় ডিস্টার্ব ফিল করিনি আমি, যে তোমার জন্য কাজ ফেলে রাখবো। রাইসা খুশি মনে বলল, যাক তাহলে তো ভালোই। আমি আরও ভাবলাম আমার কথায় বিরক্ত হচ্ছেন। শোয়েব মৃদু হাসল, নিচু স্বরে বলল, হয়তো এমন একজন বিরক্ত করার মানুষ দরকার ছিল আমার। কিছু বললেন? রাইসার প্রশ্নে শোয়েব ঘুরে চাইল, বলল, ঘুমাবে না? রাইসা বলল, ও হ্যাঁ, আপনি অনেক টায়ার্ড নিশ্চয়, আমি বকবক করে যাচ্ছি, আপনি ঘুমিয়ে পড়ুন, কোনো ব্যাপার না, কাল শুক্রবার আছে, সকালে ঘুমাতে পারবো, তুমি বলো। রাইসা কিছু একটা ভেবে বলল, আচ্ছা একটা প্রশ্ন করি, বলো। রাইসা উৎফুল্ল হয়ে বলল, আমাদের বৌভাতের দিন যাওয়ার সময় সাদমান ভাই কিছু একটা বলতে চাচ্ছিল আমাকে নিয়ে, আপনি বলতে দিলেন না। কি বলতে চাচ্ছিলেন উনি? এইবারে বিরক্ত হলো শোয়েব, কপালে পড়লো ভাঁজ। বলল, তুমি ওর কথা জিজ্ঞেস করছো? ও তো কত কিছুই বলে, সব কিছুই ভিত্তিহীন, ভাবনা চিন্তা করার মতো কিছু নয়। রাইসা বেজায় চিন্তিত হয়ে বলল, কিন্তু উনি আমাকে নিয়ে কিছু বলছিলেন, এজন্যই তো জানতে চাচ্ছি, বলুন না সাদমান ভাইয়া কি বলতে চাচ্ছিল?
শোয়েব জিভে ঠোঁট ভিজিয়ে বলল, আমি জানি না। ও তো পুরো কথাটা শেষ করেনি। তুমি দেখেছো? তাহলে বলো, আমি জানবো কিভাবে? আচ্ছা, তাহলে আপনি সাদমান ভাইকে জিজ্ঞেস করে এরপর আমাকে জানাবেন, ঠিক আছে? শোয়েব বিচলিত হয়ে বলল, এটা জানার জন্য তুমি এত উতলা কেন? তেমন বিশেষ কিছু না তো। রাইসা বিপরীতে বলল, বিশেষ কিছু না হলে আপনি আমার থেকে কথাটা লুকাচ্ছেন কেন? আপনাকে বলতেই হবে। দেখো রাইসা। রাইসা কিছু শুনতে চাইল না, জোর গলায় চাচালো, বলুন প্লিজ। কর্ণকুহরে অল্প স্বল্প শব্দ প্রবেশ করতেই নড়েছে উঠল সুস্মি, কুঁচকে ফেলল কপাল, অন্যদিকে মুখ ঘুরিয়ে আবার ঘুমে ডুবল। ততক্ষণ স্টেসু বনে গেছে শোয়েব। রাইসা মেয়ের ঘুম ভাঙলে এসব কান্নাকাটি করবে, এখন জেদ করবে। তাই বেশ সতর্ক দুজন। কিছুক্ষণের জন্য পিনপত নীরবতা নেমে এলো ঘরে। সুস্মি ঘুমে ডুবেছে নিশ্চিত হতেই ধীরে সুস্থে স্বস্তির শ্বাস ফেলল দুজনে। শোয়েব শান্ত স্বরে বলল, একটু আস্তে কথা বলো, উঠলে এখন তোমার ঘুম হারাম করে ফেলবে। রাইসা বাধ্য মেয়ের ন্যায় মাথা নাড়ল, অতঃপর ঠোঁট উল্টে বলল, আপনি যদি আমার প্রশ্নের জবাব দিয়ে দিতেন তাহলে আর এসব হতো না। শোয়েব চসূচক শব্দ করে বলল, এটা ভুলতে পারছো না তুমি? সব কিছু জানা লাগে। রাইসা মিনমিনিয়ে বলল, কিন্তু আপনি তো বলেছিলেন স্বামী স্ত্রীর মধ্যে এমন প্রাইভেসি থাকা উচিত না, একে অপরকে সব শেয়ার করতে হয়। এখন আপনি পোল্টি মারছেন। শোয়েব ধৈর্য হারালো, বলল, ওই কথার সাথে এটার জোড়া? জি, আমি জিজ্ঞেস করি সাদমান ভাইয়া আমার ব্যাপারে কি বলতে চাচ্ছিল, তুমি আসলেই শুনবে? রাইসা তস্ত্র মাথা নেড়ে বলল, জি হ্যাঁ বলুন। শোয়েব দীর্ঘশ্বাস ফেলে বলল, এটা ওর একটা ডায়লগ। রাইসা, কিছু হলেই বলবে। তোর বউ তোকে দিয়ে বাথরুম পরিষ্কার করাবে। ওর বাধাহীন ভিত্তিহীন অভিশাপ এগুলো। রাইসার চোখ বড় বড় হয়ে গেল। কথাখানা শুনে হাসি থামাতে বেশ কষ্ট হলো। রয়েসে হাসি আটকে মুখে গম্ভীর ভাব ফুটিয়ে বলল, কিন্তু বাথরুম আসলে একটু ময়লা হয়েছে, পরিষ্কার করলে ভালোই হয় বলে মুখশ্রীতে নিষ্পাপ ভাব ফুটিয়ে তাকিয়ে রইল শোয়েবের দিকে। শোয়েবের ভুরুদয় কুঁচকে গেছে, এক নজরে ক্রূর দৃষ্টিতে তাকিয়ে আছে রাইসার দিকে। পরিস্থিতি প্রতিকূল দেখে থতমত খেল রাইসা। বলতে চাচ্ছিল না মানে? আমি বলতে চাচ্ছিলাম। শোয়েব কর্কশ স্বরে বলল, আমি ঘরের কাজের জন্য লোক রেখেছি, তাই আমাকে ভাবতে হবে না তোমাকে। রাইসা প্রত্যুত্তরে বলল, বারে, ঘর আমার, তো আমাকে ভাবতে হবে না? শোয়েবের কথার পিঠে জবাব দিল, ঘরে থাকা মানুষকে নিয়েও ভাবা উচিত। এক্ষেত্রে নিষ্ঠুরতা দেখাচ্ছ তুমি। কোন কথার মাঝে কোন কথা নিয়ে এসেছে শোয়েব? শোনামাত্র রাইসা হতভম্ব হয়ে গেল, এলোমেলো পল্লব জপটালো। এরপর বলল, আপনি মনে হয় খুব ক্লান্ত, এবার ঘুমানো উচিত, ঘুমিয়ে পড়ুন। শোয়েব ফটাফট বলল, উচিত কথা বললে আর শুনতে ইচ্ছে করে না মানুষের। রাইসা কটমট করে বলল, আপনি আমার সাথে ঝগড়া শুরু করছেন কেন? মেয়ে উঠে যাবে না? ঝগড়া আমি না, তুমি করছো। মোটেও না। আমি কখন থেকে আপনাকে ঘুমাতে বলেছি? আপনি কথা বাড়াচ্ছেন শুধু শুধু। রাইসা খুব আত্মবিশ্বাসের সাথে কথাগুলো বলেছে। শোয়েব শুনে ভুরু উঁচালো, বলল, জোর জোর মুল্লুক তার। রাইসা বিপরীতে জবাব দিল না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে শোয়েব নিজেই বলল, কিছু বলবে না? রাইসা মুখে উত্তর দিল না, না বোধক ইশারায় মাথা নাড়ল কেবল। এরপর কাঁথা টেনে শুয়ে পড়ল, চোখ বুঝল ঘুমানোর উদ্দেশ্যে। শোয়েব পলকহীন তাকিয়ে রইল রাইসার দিকে। একবারের জন্য হাত বাড়ালো রাইসাকে স্পর্শ করতে। পর মুহূর্তে সিদ্ধান্ত বদলে পূর্বের স্থানে ফিরিয়ে আনলো হাতখানা। দুজনের মাঝে অদৃশ্য একটা দেয়াল উপস্থিতি জানান দিল নিজের। মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় এসব ব্যাপারে খুবই ভালো কাজ করে, না দেখে উপলব্ধি করে কেউ তার দিকে তাকিয়ে আছে। রাইসাও ব্যতিক্রম নয়, চোখ বুজে থাকলেও ঠিক উপলব্ধি করল নিজের ওপর শোয়েবের নজর। ভালো লাগাও অস্বস্তিতে মিশ্র অনুভূতি কাজ করতে লাগলো। বেশিক্ষণ স্থির থাকতে পারল না, ঘুরে গেল অন্যদিকে। মিটি হাসি ফুটলো ঠোঁটে। ভাবল, হঠাৎ মনে হচ্ছে আমার পুরো জীবন উল্টে যাচ্ছে, সব উলট পালট হচ্ছে। শীতের সকাল বেশ ঠান্ডা, বিছানা ছেড়ে উঠতে মন চায় না কারোরই। এর মধ্যে দায়িত্বের খাতিরে উঠতে হয় সকলকেই। নির্জন উঠে গেছে বেশ অনেকক্ষণ আগেই, রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। এমনিতেই শুক্রবার হয়, আজ বাসাতেই থাকার কথা, কিন্তু জরুরি কাজ পড়ে যাওয়ায় 2 ঘন্টার জন্য বের হতে হচ্ছে। মাইশা উঠেছে, দেখছে নির্জনের কাজ কারবার। মনে মনে পরিকল্পনা আসছে কিভাবে নির্জনের থেকে আইসক্রিম আদায় করা যায়। ভাবতে ভাবতে একটা পরিকল্পনা এলো মাথায়। বলল,
আপনার আজকে অফিসে যাওয়া লাগবে না। নির্জন প্রত্যুত্তরে বলল, 2 ঘন্টার জন্যই তো, 12টার পরপর চলে আসবো, বিকেলে আমরা বের হব কেমন? আপনাকে তো আমি যেতে দিব না। নির্জন অবাক হয়ে বলল, কেন? কারণ আপনি আমাকে আইসক্রিম খাবার পারমিশন দিচ্ছেন না। আপনি আমাকে আইসক্রিম খাওয়ার পারমিশন দিন, আমি আপনাকে যাওয়ার পারমিশন দিব, সিম্পল ব্যাপার। নির্জন কটমট করে চেয়ে রইল, কিয়ৎক্ষণ পরপর বলল, তুমি কি একবারও ভেবে দেখেছো তোমার যুক্তি কতটা ভিত্তিহীন? হোক, তা আমার জানার বিষয় না, আমাকে শুধু আইসক্রিম খাওয়ার পারমিশন দিতে হবে। বলতে দেরি, নির্জনের ধমক দিতে দেরি নেই। বাইরে ঠান্ডা দেখেছো তুমি, এর মধ্যে আবার আইসক্রিম? মাইশা, এবার কিন্তু বেশি বেশি জেদ দেখাচ্ছ তুমি। মাইশা বিপরীতে উত্তর দিল না, কাদা কাদা মুখ করে ফেলল মুখখানা। এক মুহূর্ত দেরি না করে চিৎকার ছুড়ল জোরে, মা! নিচ পর্যন্ত পৌঁছে গেছে মাইশার চিৎকারের শব্দ। নাজির হাত থেকে চামচ খসে পড়ল। হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন রান্নাঘর থেকে, তোফায়েলও বেরিয়ে এলেন ড্রয়িং রুম থেকে। স্বামী স্ত্রী মুখোমুখি হতে তোফায়েল উদ্বেগের সহিত বললেন, কি হলো, এভাবে চিৎকার দিল কেন মেয়েটা? পড়ে টরে গেল নাকি? আল্লাহ মাফ করুক, ওগুলো বলো না, চলো গিয়ে দেখি। তাদের আর যাওয়া লাগলো না। মাইশাই আগে ছুটে বেরিয়ে এলো রুম থেকে। নির্জন ভরকে গেছে মাইশার আকস্মিক কাণ্ডে, ধাতস্থ হতে সময় লাগালো তার। চমক সামনে রুম থেকে বের হতে হতে মাইশার নিচে পৌঁছে গেছে। নির্জনও নেমে এলো পরপর, দাঁড়ালো বাবার পাশে। এর মধ্যে নাজিয়া জিজ্ঞেস করলো, কি হয়েছে বলবে তো? চিৎকার দিলে কেন তুমি? ব্যথা পেয়েছো নাকি? মাইশা মাথা নাড়ল, বলল, না, আপনার ছেলে আমাকে বকেছে। এর সাথে সাথে নাজিয়া ও তোফায়েলের দৃষ্টি ঘুরে গেল নির্জনের উপর। নাজিয়া রীতিমতো ঝাড়ি মারলেন, ছেলেকে বকেছিস কেন ওকে? নির্জন বিপরীত উত্তরও দিতে পারল না। তোফায়েল বলে বসলেন, কি ব্যাপার নির্জন, বকা দিয়েছো কেন ওকে? এবারও নির্জনকে কিছু বলার সুযোগ না দিয়ে মাইশা বলে বসলো, বলুন কিছু ওনাকে। সকাল সকাল অকারণে আমাকে ইচ্ছে মতো বকলো। নির্জন দাঁতে দাঁত পিষে বলল, অকারণে বকেছি? নাটক বেশি আছে এইবার। তোফায়েল হুঙ্কার ছুড়লেন, নির্জন, তুমি আবার আমাদের সামনে ওকে বকছো? তুমি বেশি বেশি করছো না? নাজিয়া তোফায়েলকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা তুমি থামো, আগে পুরো কথা শুনতে দাও আমাকে। মাইশা, বলো তো নির্জন বকেছে কেন? ব্যাস। মহা বিপদে পড়ল মাইশা। উত্তর খুঁজে না পেয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল নির্জন। এখন চুপ কেন, বলো, কেন বকেছি? নাকি আমি বলবো? নাজিয়া বললেন, হ্যাঁ তুই বল, কি করেছে ও? আইসক্রিমের জেদ ছাড়ছে না। তোফায়েল অবাক হয়ে বললেন, এই ব্যাপার, এজন্য বকের কি হলো, আমি এনে দিব। নাজিয়া আর নির্জন সমস্যারে বলল, একদম না। মাইশা কানে হাত চেপে বিড়বিড়ে বলল, উফ, বিচার দিয়ে সুবিধা করতে চেয়েছিলাম। শাশুড়ি মা কাজকলা দেখিয়ে দিল। তোফায়েলের মুখের ওপর একগাদা জ্ঞান ছেড়ে ক্লান্ত হলেন নাজিয়া। এরপর মাইশাকে বুঝাতে নিয়ে গেলেন নিজের রুমে। সুযোগ পেয়ে তোফায়েল বললেন, নির্জন, একটা আইসক্রিমই তো এনে দিও তোমার বউকে। নির্জন ভুরু কুচকে বলল, ঠান্ডা লাগবে। সেবা করে সুস্থ করবে, শখ টক অপূর্ণ রাখতে নেই। মেয়েরা এমনিতে বাচ্চা কাচ্চা হওয়ার আগে নিজেরাই বাচ্চা হয়ে যায়, আর বউকে ভালোবেসে যত্নে রাখলে ইট পাথরে গড়া 4 দেয়ালের মাঝেও জান্নাত বানিয়ে রাখবে।